রবিবার মানেই সবার ছুটি, এটা খাবো ওটা টিফিন করো। সকাল থেকেই রান্নাঘরে ভীষণ ব্যস্ততা, তার সঙ্গে শাশুড়ির খিটির মিটির থাকে রোজগার, এটা হয়নি ওটা হয়নি। আর সেই সঙ্গে কাজের ফাঁকে সুযোগ পেলেই ছেলের কাছে বৌমার নামে কিছুই না পারার নালিশটাও বজায় থাকে। তার উপর শ্বশুর মশাইয়ের বারবার রান্নাঘরে হুঁকি দিয়ে শাশুড়ির কাছে মুখ ঝামটা খাওয়ার থাকে। বউয়ের বর টিফিন করতে করতে মায়ের কাছে বউয়ের নামে নালিশ শুনতে শুনতে মিচকি হেসে ভুরু নাচিয়ে মায়ের আড়ালে বউয়ের পিছনে লাগার থাকে। দেওরেরও এসে ওর মায়ের সাথে বকবকানি থাকে। কিন্তু আজকের রবিবারের সকালটা কেমন যেন অতিরিক্ত শান্ত। গত রবিবার মৌয়ের শাশুড়ি হঠাৎ করে বলা নেই কওয়া নেই তার ননদের বাড়ি চলে গিয়েছে। 1 সপ্তাহ হয়ে গেল এখনও ফেরেনি। প্রথম প্রথম খারাপ লাগলেও সত্যি বলতে কি মৌয়ের একসময় মনে হয়েছিল কয়েকদিন গেছে, ভালোই হয়েছে। নিজের মনের মতো করে সংসার করতে পারবে কিছুদিন। কারোর চোখ রাঙানো নেই, খিটখিট করা নেই, মুখ ঝামটা নেই। বিয়ের পর থেকে যতই মন দিয়ে কাজ করো না কেন শাশুড়ি কখনোই প্রশংসা করে না। কোথাও না কোথাও অদ্ভুতভাবে কোনো এক অভিনব পদ্ধতিতে তার খুঁত বের হয়েই যায়। দিনরাত শুধু এটা হয়নি আর ওটা হয়নি। কিন্তু মৌ কী করবে, সবে মাস 7 হলো বিয়ে হয়েছে তার। বিয়ের আগে কি কখনো বাপের বাড়িতে কুটোটি নেড়েছে? এখানে এসে বর দেওর শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার তার। মাঝে মাঝেই সে যেন কেমন থতমত খেয়ে যায়। সে আপ্রাণ চেষ্টা করে শাশুড়ির মন পাবার, মনের মতো হবার, কিন্তু ঠিক যেন পেরে ওঠে না সে সব কিছু শাশুড়ির মনের মতো করতে। সেই খেতে দিতে গিয়ে ডাল হাতা দিয়ে ছলকে দেওরের পায়ের উপর পড়বেই। শ্বশুরমশাইকে চা দিতে গিয়ে টেবিল থেকে কিভাবে যেন হাত ফসকে বিছানার নতুন বেডশিটের উপরে চা ভর্তি কাপ আছাড় খাবেই। তারপর রুটি করতে গিয়ে মন দিয়ে যতই কসরত করো না কেন ঠিক অ্যামিবার আকার নেবেই। ফলে শাশুড়ির মনের মতো আর হয়ে ওঠা হয় না মৌয়ের। অতএব এটা পারে না ওটা পারে না বলে খিটির মিটির চলতেই থাকে। সে মুখ বুজে সহ্য করে, তাও ভালো সেটা। কিন্তু যখন তার দেওর বলে ওঠে, কেন বৌদিকে বকছো মা? বৌদি বুঝে তো ডালটা পায়ের উপরে ফেলেনি, আমি ধুয়ে নিচ্ছি এক্ষুনি। তখনই শাশুড়ি ভুরু কুঁচকে বলবে, ও সেদিন যখন তোর গায়ের উপরে গ্লাসের জলটা পড়েছিল আমার হাত থেকে, তখন তো কই আমার প্রতি এত দরদ দেখিনি। মৌ বুঝতো হয়ে গেল দেওরের এই রকম উত্তর দেওয়ার অপরাধে সে অপরাধী হলো। শাস্তিস্বরূপ পাক্কা একদিন তার সাথে শাশুড়ি কথাই বলবে না। তার উপর শ্বশুর যদি বলেছে, আহা মেয়েটাকে ওভাবে বলো না, ও কি ইচ্ছে করে চাটা বিছানার চাদরে ফেলেছে, বলে নিজেই চোখ টেপে মৌকে চুপি চুপি। শ্বশুর যেই বলেছে, বৌমা শিগগিরই বিছানার চাদরটা তুলে ফেলো দেখি, দাগ হয়ে গেলে আর রক্ষে থাকবে না। এই বলে মুচকি হেসে যেই বিছানার চাদর তুলতে যাবে অমনি রণমূর্তি ধরে শাশুড়ি বলে উঠবে, ও এমনিতে তো ঘরের কুটোটি নাড়ো না, এখন একেবারে বৌমার জন্য কাজ দেখাচ্ছ। হয়ে গেল, অন্যের উপরের রাগ পড়বে মৌয়ের উপরে। ফলস্বরূপ পাক্কা 2 দিন শাশুড়ি তার সাথে কথা না বলে অসহযোগিতা পর্ব চালাবে। সে এক ভীষণ জ্বালা। এক বাড়িতে থেকে এসব কি সহ্য করা যায়? এইসব ক্ষেত্রে মৌ বুঝে উঠতে পারে না কি করবে। মৌ বেশ মিশুকে মেয়ে, ঝগড়াঝাটি মনোমালিন্য তার একদম পছন্দ নয়। সহজেই সবাইকে আপন করে নিলেও শাশুড়িকে আজও পারল না। আর মা অবশ্য শিখিয়ে দিয়েছে, এক একজন মানুষ থাকে যারা একটু বকাবকি করেই। শাশুড়ি বকলেও তুই কিছু মনে করিস না মা, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মায়ের কথা সে এতদিন অক্ষরে অক্ষরে পালন করে এসেছে, কিন্তু মাঝে মাঝে বড্ড কষ্ট হয় তার। মনে হয় বাপের বাড়িতে একটা কাজ করলে মা কত প্রশংসা করত, আর এখানে সে কত কাজ করে, কত চেষ্টা করে শাশুড়ির মন পাবার, তা যেন আর হয়ে ওঠে না কিছুতেই। বাড়ির লোকগুলোকে নিয়েও আর পারে না সে। তার বর বিয়ের পর পর অফিস থেকে বাড়ি ঢোকার সময় মৌ মৌ করে হাঁক দিয়ে ঢোকে, তাতেও শাশুড়ি ক্ষেপে যায়। দেওর কলেজ ফেরত আচার কিনে এনে ভালোবেসে আগে বৌদির হাতে দেয়, তাতেও শাশুড়ি মুখ ভার করে। শ্বশুরও অফিস থেকে ফিরে এসে মৌয়ের কাছেই চা চায়, এতেও শাশুড়ির গা জ্বলে যায়। মৌকে একা পেয়ে শাশুড়ি কটমটিয়ে বলে,
কয়দিনেই একেবারে সবাইকে বশ করে নিয়েছিস দেখছি। আমাকে তো আর এ সংসারে দরকার নেই। মুখ পড়ে মহা ফাপড়ে। এমনিতে তার শাশুড়ি যে খুব খারাপ তা নন। ভালো রান্না হলে কিন্তু মৌয়ের পছন্দের মাছের মাথাটা উনি আগে তুলে রাখেন। বাইরে গেলে তার জন্যে চকলেট আনতে ভোলেন না। বাইরের লোকেদের কাছে মৌয়ের নামে প্রশংসাও করে। কিন্তু বাড়ির অন্য কেউ মৌয়ের প্রশংসা করলে উনি অদ্ভুতভাবে ভীষণ রেগে যান। মৌ বোঝে শাশুড়ি এতদিন স্বামী দুই ছেলের মধ্যমণি ছিল। সমস্ত প্রশংসা ভালোবাসা মনোযোগ শুধুমাত্র তার দিকেই ছিল এতদিন। কিন্তু সে এসে পড়াতে তার মনে হচ্ছে সব কিছুই মৌ নিয়ে নিচ্ছে বুঝি। সবাই বুঝি তাকে ছেড়ে মৌকেই বেশি মনোযোগ দিয়ে ফেলল। সেজন্য মৌও সতর্ক থাকে। কিন্তু বাড়ির অন্য সদস্যরা যদি না বোঝে তখন সে কিভাবে আর বোঝাবে। মৌ বরকে বলে, তুমি অফিস থেকে ফেরার সময় মা মা বলে ডেকে ঢুকতে পারো না? মৌয়ের বর তাকে জড়িয়ে ধরে বলে, মা একটু টিভি দেখে ওই সময়, আর তাছাড়া সারাদিন পরে বাড়ি ফিরলেই তুমি দরজার মুখে দাঁড়িয়ে আমাকে দেখে যে হাসিটা দাও, ওতেই সারাদিনের কষ্টটা কেটে যায়, বোঝো না? মৌয়ের খুব ভালো লাগলেও মুখে বলল, না, তুমি মাকে আগে ডাকবে, মা রাগ করে নইলে। এরপরে সে আরও কিভাবে বোঝাবে? শনিবার দিন সন্ধেবেলায় সবাইকে চা দিয়ে মৌয়ের কাজ নিয়ে শাশুড়ি যখন ছেলের কাছে নালিশ করে বলতে শুরু করেছিল, একটা কাজ ঠিকঠাক করতে পারে না মেয়েটা, তখন সেদিন মৌয়ের বর একটু বিরক্ত হয়েই বলেছিল, রোজ রোজ নালিশ ভালো লাগে না মা, একটু মানিয়ে গুছিয়ে চললে তো হয়। মৌ তো সবসময় চেষ্টা করে তোমাকে মানিয়ে চলতে। শুনে মৌ নিজেও থতমত খেয়ে গিয়েছিল। দেওরও তখন বলল, সত্যি তো মা, তুমি কিন্তু বৌদির উপরে বড্ড বেশি রাগ করো। ও এখন সব দোষ আমার। এই বলে শাশুড়ি গুম হয়ে রান্নাঘরেই আসেনি সেদিন সন্ধ্যায়। শ্বশুরমশাইও তেমন। সেদিন রাত্রেই ভাতের সঙ্গে চিংড়ি মালাইকারিটা খেয়ে ফস করে বলে ফেলেছিল, যাই বলো, বৌমা চিংড়ির মালাইকারিটা যা বানায় এমনটা কখনো খাইনি। আমার তো দারুণ লেগেছে, আমার তো খাওয়া বেশি হয়ে গেল আজ, বলে মৌয়ের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। সেই সঙ্গে মৌয়ের দেওর আর বড় সায় দিয়েছিল নির্দ্বিধায়। কিন্তু ওরা কেউ খেয়াল না করলেও সেই মুহূর্তে শাশুড়ির মুখটা যে আরও গম্ভীর হয়েছিল এটা মৌয়ের নজর এড়ায়নি। আর খেতে বসে সেদিন মৌ শাশুড়িকে চিংড়ির মালাইকারিটা দিতে গেলে শুধু একটা কথাই বলেছিলেন গম্ভীর মুখে, আমাকে দিও না, ওটা খেলে হজম হবে না আমার। পরের দিন রবিবার সকালেই তিনি ননদের বাড়ি চলে যান একা। মৌয়ের খুব খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু এই কয়েকদিন নিজের মতো করে সব দিক সামলে সংসার করতেও যে খারাপ লাগছিল তা নয়। বাড়ির অন্যান্য সদস্যরাও ভাবল, যাক কদিন থেকে আসুক, ঘুরে আসুক। কিন্তু আজ রবিবার নিয়ে এক সপ্তাহ হয়ে গেল। মৌয়ের মনটা এবারে বেশ খারাপ লাগছে। বিশেষ করে যখনই শ্বশুরমশাই আর দেওরের শুকনো মুখটা চোখে পড়ছে তখন ভীষণ খারাপ লাগছে তার। দুই একবার তার বড় অফিস থেকে বাড়ি এসে মা ফিরল কিনা একবার করে খোঁজ নেয়। তখন মৌয়ের নিজেকে বড্ড অপরাধী মনে হয়। রবিবার সকালে তাড়াতাড়ি রান্না শেষ করে মৌ শ্বশুরমশাইকে গিয়ে বলল, বাবু, মাকে আনতে যাব আজ, আমি আর আপনি, রেডি হয়ে নিন। শ্বশুরমশাই অবাক হয়ে ভুরু কুঁচকে বললেন, থাক না আরও কিছুদিন, একটু বুঝুক বাইরের পরিবেশ। না বাবু, ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে বড্ড। শ্বশুরমশাই এবারে হেসে বললেন, তোমাকে মা তোমার শাশুড়ি চিনল না, এটাই কষ্ট লাগে। আসলে মেয়ে নেই তো তাই হয়তো। মৌ অপ্রস্তুত হয়ে বলে, কি যে বলেন বাবু, উনি আসলে বড্ড অভিমানী। আপনারা অযথা আমার এত প্রশংসা করেন, ওনার খারাপ লাগাটাই স্বাভাবিক। আপনি আর না করবেন না বাবু, চলুন রেডি হয়ে নিন। বাসে যেতে যেতে মৌ ভাবছিল তার যাওয়াটা শাশুড়ি পছন্দ করবে কিনা কে জানে, হয়তো আসতেই চাইবে না। উল্টো পাল্টা বলেন যদি সবার সামনে। একটু অপ্রস্তুত লাগছিল তার, তবুও মনকে শান্ত করল সে। বিকেলে পিসি শাশুড়ির বাড়ি পৌঁছাতেই শাশুড়ি তাকে দেখে একগাল হাসি দিল। মুখ দেখে মনে হলো যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। মৌ গিয়ে প্রণাম করে, বাড়ি চলো মা, বলতেই তাকে সবার সামনেই জড়িয়ে ধরল শাশুড়ি। তারপর অন্যদের উদ্দেশ্যে বলল,
দেখলে তোমরা, ঠিক আমাকে আমার বৌমা নিতে চলে এসেছে। আমি বলেছিলাম না রবিবার ছুটির দিন দেখে আমায় নিতে আসবে। মৌয়ের পিসি শাশুড়ি মৃদু হেসে বললেন, সত্যি বৌদি, তোমার বৌমা ভাগ্য ভালো। শুনে শাশুড়ি খুব স্বস্তির নিঃশ্বাস ফেলে মৌয়ের দিকে তাকিয়ে তার হাত ধরে মৃদু হেসে বলল, আমি জানতাম মা তুই নিতে আসবি। শাশুড়ির এমন ভাবধারা দেখে মৌ ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিল সেই সময়। শ্বশুরমশাই চুপ করে দেখছিলেন সব। অবশেষে মুচকি হেসে বললেন, নাও গিন্নি, আর দেরি করো না, ব্যাগ গোছাও তাড়াতাড়ি। তোমার বৌমার আবার তোমার খিটির মিটির না শুনে ভালো লাগছিল না, আমাকে ওই বলল নিয়ে আসতে। শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল, জানি আমাকে বলতে হবে না, ও বাড়িতে যদি কেউ আমার কথা ভাবে সেটা ওই। এটা আমি খুব বুঝেছি এ কদিনে। মৌ বুঝতে পারছিল না হঠাৎ এত কেন প্রশংসা করছিল তার শাশুড়ি, আর সেই সঙ্গে শ্বশুর মশাইও যে কেন মিটিমিটি হাসছিলেন সেটাও বুঝতে পারছিল না মৌ। বাড়িতে ফিরে রাত্রে খেতে বসে শাশুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে মৌয়ের শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, এ কদিন কিভাবে যে কাটালাম ছদ্দির বাড়ি। জানো, ওদের বাড়িতে গিয়ে দেখলাম আমাদের ছদ্দিটা কি কষ্টে আছে গো। ছদ্দির বউটা উঠতে বসতে দিনরাত খিটির মিটির করে ছদ্দিকে, ভীষণ মুখরা। উফ, সেদিন সামান্য একটা কারণে কি ভীষণভাবে সবার সামনে অপমান করলো ছদ্দিকে। আমি কোনো রকমে থামালাম। সেদিন রাত্রে ছদ্দি খুব কাঁদছিল আমার কাছে। আমি শুধু সেদিন দিয়ে ভাবছি, আমাদের মৌ হলে করতো এমন? আমাদের মৌয়ের মতো কেউ হবে না। মৌয়ের দেওরের গাল হা হয়ে গিয়েছিল মায়ের কথা শুনতে শুনতে। এরই মধ্যেই মৌয়ের পর ভাবলেশহীন মুখে টেবিলের তলা দিয়ে মৌয়ের পায়ে শুধু খোঁচা দিয়ে যাচ্ছে। ভাবখানা এই, হলোটা কি? শ্বশুর মৃদু হেসে বললেন, এই জন্যই তো তুমি যখন রাগ করে ছদ্দির ওখানে যেতে চাইলে তখন একবারও বাধা দিইনি গিন্নি, আর আনতেও যাইনি ইচ্ছে করে। বৌমা আজ জেদ না ধরলে আরও কিছুদিন থেকে আরও বুঝতে। আসলে তোমাকে বোঝাতে চাইছিলাম যে তুমি কিভাবে শুধু শুধু বিনা কারণে আমাদের মেয়েটার উপরে অভিমান করো, আর ও চুপচাপ সহ্য করে। শাশুড়ি কপট রাগ দেখিয়ে বলল, সারা জীবন তো উল্টোভাবে বুঝিয়ে গেলে, একটু সোজাভাবে বোঝালে কি এমন অশুদ্ধ হতো শুনি? শ্বশুর হেসে বলল, বাবা, প্রায় 40 বছর ঘর করছি গিন্নি, এতদিনে বুঝেছি তোমাকে সব সময় ট্রায়াল দিয়ে বোঝাতে হয় যে। সবাই হো হো করে হেসে উঠল। মৌ ভাবল, এই বুঝি আবার বুঝি বোমা ফাটল। কিন্তু অবাক কাণ্ড, মৌয়ের শাশুড়ি মুখ বেঁকিয়ে মৃদু হেসে বলল, ইস, আমার ওখানে গিয়ে দম বন্ধ হবার অবস্থা, আর উনি ঘরে বসে বুড়ো বয়সেও আমাকে ট্রায়াল দেখাচ্ছে। সোজা কথা সোজাভাবে না বুঝিয়ে বুঝিয়েই তো আমার সারাটা জীবন হাড় মাস কালি করে দিলে। এই বলে মৌয়ের থালায় মাছের মাথাটা তুলে দিলেন।